আসসালামু আলাইকুম। যদি আপনি বাড়ি নির্মাণ কাজে হাত দিতে চান তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার বিল্ডিংটি এবং স্থাপনা নিয়ে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। আমরা জানি যে কোনো ধরনের কনক্রিট আরসিসি স্থাপনার মেয়াদকাল 100 বছর। তো 100 বছরের মধ্যে মিনিমাম 80 বছর যদি যায় তাহলে ধরতে পারেন আপনি সফল হয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে দেখা যায় 20-30 বছর যেতে না যেতে স্থাপনার বিভিন্ন অংশে ফাটল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে, ঝুঁকিপূর্ণ রূপ ধারণ করে। কেন ধারণ করে? কয়েকটি বিষয় খেয়াল না রাখার কারণে। এই অভিজ্ঞতাগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি। মাত্র 8টি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নাম্বার, আপনি 2 তলা 3 তলার উপরে যতগুলো স্থাপনা আপনি নির্মাণ করবেন, 1 নাম্বার আপনার জন্য প্রয়োজন হবে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বাছাই করা। অভিজ্ঞ, যিনি 10 থেকে 15 বছর ফিল্ডে কাজ করতেছে, কনসালট্যান্ট হিসেবে বিল্ডিংয়ের নকশা দিয়ে যাচ্ছেন এবং সয়েল টেস্ট থেকে শুরু করে টপ টু বটম একটা বিল্ডিংয়ের সম্পন্ন হওয়া পর্যন্ত যাবতীয় ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন সহ যার অভিজ্ঞতা আছে, এ ধরনের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আপনি বাছাই করবেন। 2 নম্বরে আপনার একজন অভিজ্ঞ মিস্ত্রি দরকার। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার থেকে নকশা নিয়েছেন কিন্তু আপনি অভিজ্ঞ মিস্ত্রি, সৎ মিস্ত্রি, আন্তরিক মিস্ত্রি দিতে পারেন নাই, তাহলেই আপনি বড় ধরনের লসের সম্মুখীন হবেন। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি। 3 নম্বরে আপনার একটি স্থাপনার মেইন জিনিস, যেটা স্থাপনার হার্ট বলবেন কিংবা মেরুদণ্ড বলতে পারেন, সেটি হলো রড নির্বাচন করা। আমি আপনাদের সামনে অনলি 4টি ব্র্যান্ডের রডের কথা বলে দিচ্ছি। এর বাহিরে আপনি বড় ধরনের বহুতল ভবনের কাজে এই 4 ব্র্যান্ডের রডের বাহিরে বাংলাদেশ প্রেক্ষাপটে অন্য কোনো রড ইউজ করা উচিত বলে আমি মনে করি না। 4টা ব্র্যান্ডের রডের অনেক ধরনের গুণাগুণ আমাদের সামনে প্রমাণিত এবং তাদের ফ্যাক্টরি ভিজিট করেছি। তাদের কাজের ধরন, তাদের মেশিনারির ধরন আমাদের সামনে জানা আছে। তারা কিভাবে রডগুলোকে রিফাইন্ড রড বের করে আমরা সবাই জানি। তো এই জন্য সমস্ত অভিজ্ঞতার আলোকে 4টা রড সম্পর্কে আমরা আপনাদেরকে সার্টিফাই করতে চাই। সেটি হলো, আপনি 4টা ব্র্যান্ডের রডের মধ্যে আপনি AKS, GPS, BSRM, KSRM এই 4টা রড দিয়েই যদি আপনি আপনার স্থাপনা নির্মাণ করেন, আপনার বহুতল ভবন বলেন, বড় ধরনের স্থাপনা আপনি নির্মাণ করতে চাইলে 4টা রড ব্যবহার করা উচিত। এর বাইরে কোনো স্থাপনা, বড় স্থাপনার কাজে এর বাইরে রড ব্যবহার করা উচিত নয়। এরপরে ভালো সিমেন্ট অবশ্যই ব্যবহার করতে হবে। ভালো সিমেন্টের মধ্যে আপনি সবসময় খেয়াল রাখতে হবে এগুলো থর একেবারে নতুন কিনা, কিংবা 1 মাস 2 মাস 3 মাস এরকম লেট হয়েছে এরকম সিমেন্ট না। যে সিমেন্ট শক্ত হয়ে গেলে ওই সিমেন্ট আর গুণাগুণ ঠিক থাকে না। আমরা নতুন সিমেন্ট দেখে ইউজ করব। তবে বাংলাদেশের মধ্যে যে সমস্ত সিমেন্টগুলো আছে, রুবি, ডায়মন্ড, তারপর আছে কনফিডেন্স, এ ধরনের বিভিন্ন সিমেন্ট, প্রাইস সিমেন্ট বাংলাদেশের মধ্যে ভালো। তবে এগুলো ফ্রেশ থাকা অবস্থায় ইউজ করার চেষ্টা করতে হবে। 5 নম্বরে ভালো বালি। আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, চট্টগ্রাম দক্ষিণাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে অত্যন্ত বাজে ধরনের বালি, যেগুলো প্লাস্টারেরও উপযুক্ত নয়, এ ধরনের বালি দিয়ে ঢালাই করা হচ্ছে, যেটা আমাদের বিল্ডিংয়ের জন্য অত্যন্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ। যেটার কারণে 5-10 বছর যেতে না যেতে বিল্ডিংয়ের আপনার বিভিন্ন অংশে ফাটল ধরতেছে, আস্তর খসে পড়তেছে, রং নষ্ট হয়ে যাচ্ছে এবং ছাদ বেয়ে পানি পড়তেছে। সবচেয়ে এগুলো 1 নাম্বার অন্যতম প্রধান কারণ হলো পচা বালি এবং পাউডার বালি, দুর্বল বালি, পাহাড়ি ঢলে বেশি আসা বালি দিয়ে ইউজ করা হচ্ছে। আমরা বালির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা খেয়াল করি সেটা হলো আপনার মোটা দানার ধারালো পরিষ্কার বালি, লবণের মতো দানাদার হবে, মোটা দানার ধারালো পরিষ্কার বালি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি সম্ভব হয় 2-1টা বালুর জিব্বায় লাগিয়ে হলেও একটু টেস্ট করা যে বালির মধ্যে কোনো লবণ আছে কিনা, কিংবা লবণাক্ত নদের কোনো বালি আমাদের কাছে আসছে কিনা, এটা খেয়াল করা দরকার, যাতে কোনো ধরনের লবণাক্ততা কোনো উপাদানের মধ্যে, ম্যাটেরিয়ালসের মধ্যে যাতে না থাকে, এটা আমাদের খেয়াল করা চাই। 6 নম্বরে যাবতীয় ডালাই। আপনার
বেসমেন্ট থেকে শুরু করে গ্রেড বিম, রো বিম, স্ল্যাব যাবতীয় ঢালাইয়ের মধ্যে অবশ্যই আপনারা ফিকেট ইউজ করবেন। ফিকেটটা আপনার নর্মাল ওয়ালের যে ইট, আমরা 1 নাম্বার ইট ওয়ালের মধ্যে ব্যবহার করে থাকি, এই ওয়ালের সাথে দ্বিগুণ 1.5 গুণের সাথে বেশি শক্তিশালী ইট হলো ফিকেট ইট। এটি স্পেশালি ঢালার জন্য তৈরি করা হয়। তো ফিকেট ইট অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে অনেক মিস্ত্রি বলে থাকে যে ফিকেট ব্যবহার করলে ছাদ বেয়ে সবচেয়ে পানি পড়বে। এটা ভুল থিওরি, এটা অত্যন্ত বাজে ধারণা। আমরা অবশ্যই ফিকেট ইট দিয়েই প্রত্যেকটা ঢালাই করব। ফিকেট ইট দিয়ে যদি আপনি স্ল্যাব ঢালাই না করেন তাহলে আপনার স্ল্যাব লং লাস্টিং হবে না। এরপরে রেশিও, আপনি সমস্ত কিছু ঠিক আছে, রড, বালি, সিমেন্ট সব ঠিক আছে, কিন্তু কনক্রিট মিক্সার মেশিনে যে রেশিও দিয়ে কাজ করা হয় ওই রেশিও ঢালাইয়ের মাঝেগুলো একদিনের যে লেবারগুলো এসে ঢালাই দিয়ে চলে যায়, ওই লেবারগুলো সততার সহিত দিচ্ছে কিনা, রেশিও ঠিক রাখতেছে কিনা, নাকি কাজের শুরু করলো সকাল থেকে শুরু করলো 11টা 10টা 11টা পার হতে না হতে যেমন খুশি তেমন তারা দিয়ে দেয়, এদিকে খেয়াল রাখা উচিত। তো আপনার রেশিও হলো 1, 1.5, 3, 1, 2, 4 যে রেশিও ইঞ্জিনিয়ার দেয়, রিমার্ক করে দেয়, ওই রেশিও অনুযায়ী অবশ্যই আপনার কাজ নির্মাণ করতে হবে এবং অত্যন্ত দায়িত্বশীল লোক দিয়ে রেশিও হিসাব রাখা জরুরি। তাহলে আমরা স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে যেটা হিসাব করি, এক ব্যাগ সিমেন্টের মধ্যে আপনার 3 খড়াই বালি এবং 6 কিংবা 7 খড়াই খোয়া আমরা ইউজ করে থাকি। এখন দেখা যায় কাজের কিছু দূর যেতে না যেতেই লেবাররা যখন টায়ার্ড হয়ে যায় তখন 3টা বালির জায়গায় দেখা যায় তারা 4-5টা বালি দিয়েছে, অথবা দেখা যায় খোয়ার 5-6টার পরিবর্তে আর 10টা দিয়ে দিল, তাহলে আপনার স্থাপনা অবশ্যই দুর্বল হবে। এজন্য অবশ্যই জরুরিভাবে এই কনক্রিট মিক্সার মেশিনের পাশে একজন দায়িত্বশীল লোক দাঁড় করিয়ে রাখতে হবে। আর এটি 8 নাম্বার পয়েন্ট, ঢালাই পরবর্তী আপনাকে প্রায় অন্তত 2 উইকস 2 সপ্তাহ ধরে কিউরিং করতে হবে। এটা কলাম বলেন, স্ল্যাব বলেন, এবং ছাদ মিনিমাম 21 দিন পর্যন্ত আপনার ছাদের সেন্টারিং খোলা যাবে না। তো এভাবে কাজ করতে হবে। তো ছাদ ঢালাইয়ের সময় এবং যে কোনো কাজের ক্ষেত্রে স্পেশালি কভারিং দেখতে হয়, ছাদের জয়েন্টগুলো দেখতে হয় এবং ছাদের লেভেলটা দেখতে হয়। যে কোনো স্থাপনার ক্ষেত্রে লেভেলিংটা অবশ্যই এনশিওর করতে হয়। তাহলে আপনাদের সামনে আমি 8টি পয়েন্ট উল্লেখ করেছি। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করতে হবে, 10 থেকে 15 বছর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে নকশা নিয়ে কাজ করতে হবে। 2 নাম্বার, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি, সৎ মিস্ত্রি, অভিজ্ঞতা আছে সৎ হয় নাই তাহলে আপনি কষ্ট পড়ে যাবেন। 3 নাম্বারে ভালো রডের ক্ষেত্রে BSRM, KSRM, AKS, GPS এই রডগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন। এবং ভালো সিমেন্ট, বাংলাদেশ প্রেক্ষাপটে প্রায় সিমেন্ট ভালো, রুবি, কনফিডেন্স, ডায়মন্ড যা আছে ভালো সিমেন্ট, তবে এগুলো ফ্রেশ তরতাজা ইউজ করতে হবে যাতে 3 মাস 4 মাস এরকম লেট না হয়। অনেক সময় সিমেন্ট আসার সময় মাঝখানে কয়েকটা সিমেন্ট দেখা যায় গাড়ি নিয়ে আসছে, উপরেগুলো কি নরম আছে ফ্রেশ, কিন্তু ভিতরেগুলো শক্ত হয়ে গেছে, এরকম শক্ত সিমেন্ট যাতে না থাকে এটা খেয়াল রাখা জরুরি। এরপরে ঢালাইয়ের বললাম যে প্রত্যেকটা ঢালাই হবে আপনার ফিকেট ইটের মাধ্যমে। ফিকেট ইটের খোয়া তৈরি করে ঢালাই করতে হবে, কিছুতেই যাতে আপনার 1 নাম্বার ইট দিয়ে ছাদ কিংবা অন্য কিছু ঢালাই না হয়, ফিকেট ইট দিয়ে ঢালাই হয়। 7 নাম্বারে যে পয়েন্টটা সেটি হলো রেশিও, ঢালাই রেশিও। কনক্রিট মিক্সার মেশিনে রেশিওটা ঠিক রাখা, যথাযথভাবে রেশিওটা চেক করার মাধ্যমে ঠিক রাখা। এরপরে ঢালাই পরবর্তী কিউরিং, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি বড় ধরনের ঝুঁকি থেকে বাঁচবেন এবং সুন্দরভাবে আপনার স্থাপনাটা লং লাস্টিং করবে এবং চমৎকারভাবে আপনি আপনার প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।